দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিগ স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যে অর্থনৈতিক ক্ষেত্রে যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে তার চালচিত্র নিরূপণ করার ক্ষেত্রে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। সেই প্রণয়ন কমিটি সম্প্রতি তাদের রিপোর্ট দিয়েছে এবং কথা ছিল 90 দিনের মধ্যেই তাদের এই রিপোর্ট প্রকাশ করতে হবে এবং তারা সেই নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের রিপোর্টটি দিয়েছে এবং সেই রিপোর্টের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে দুর্নীতি, অনিয়ম তার একটি চালচিত্র উঠে এসেছে। আমরা আজকের এই আলোচনায় সেই বিষয়টি নিয়েই আলোচনা করব এবং আমাদের সঙ্গে এই আলোচনায় অতিথি হিসেবে আছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ মাসাদুল আলম। শেখ মাসাদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে। যে বিষয়টি আমি বলছিলাম যে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সম্প্রতি তাদের রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয় আমরা দেখেছি, সেটি হচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশ থেকে পাচার হয়ে গিয়েছে 28 লাখ কোটি টাকা। তো এই যে বিপুল অর্থ পাচার করেছে, নিশ্চয়ই এই পাচারের পেছনে তো আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদরাও আছেন। তো এই যে অর্থ পাচার হয়েছে এবং আমরা জানি যে বেশিরভাগ অর্থ পাচার হয়েছে দেখা যাচ্ছে যে আমদানি রপ্তানির আড়ালেই। তো একজন ব্যবসায়ী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখবেন আপনি? এটা তো আমরা আগের থেকেই উপলব্ধি করতে পারছি, আমরা করিও, তার কারণ আমরা যেই ব্যবসাটা করি ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে রিলেটেড। তো এই জায়গাটা আগাগোড়াই এই অনিয়মটা ছিল, কিন্তু সেটার প্রথমে ছিল 10%, তারপরে হয়ে গেল 20%, তারপরে 25%। এখন শেষের দিকে যে এই 16 বছরে যেমন করে হয়েছে, মানে 30% কাজ হতো, বাকিটা সব লুটপাট হয়ে যেত। তো এই জায়গাটায় তো এটা হবে, আর এটা তো পলিটিশিয়ানদের তো তবু একটা জবাবদিহিতা আছে। এই যে 16 বছর পরে হলো এক রাত্রে সব পলাতক হয়ে গেল, কিন্তু আমলাদের তো সেটা নাই। এই পলিটিশিয়ানরা তো কাজটা এই করতে হয় আমলাদের মাধ্যমে, ইঞ্জিনিয়ার, আমলা, কাস্টম, ব্যবসায়ীদের যদি কোনো ফাঁকফোকর খুঁজে পেতে হয় সেটা এনবিআরের মাধ্যমে হইতে হবে, সেটা কাস্টম হোক, ভ্যাট হোক, তার মাধ্যমেই হইতে হবে। তো এইখানে তো সবচেয়েতে তাদের তো কোনো জবাবদিহিতা নাই। ব্যবসায়ী একটা অনিয়ম ধরা পড়লে তাকে ফাইন প্ল্যান্টি করে, জরিমানা করে, কিন্তু যার সাথে মিলেমিশে বছরের পর বছর সে করে আসলো তার কোনো জবাবদিহিতা নাই। ওই রিপোর্টের মধ্যে একটি অংশে বলা আছে যে এই রিপোর্ট প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তো যেদিন সংবাদ সম্মেলন হয়েছে সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাজনীতিবিদদের বিভিন্ন ফাঁক ফোকর শিখিয়ে দেন আমলারা। অবশ্যই আমলারা শিখিয়ে, কাজটা তো তাদের মাধ্যমেই হতে হবে। চিফ এক্সিকিউটিভ তো হয়তো ওনার সম্মতি লাগে, কিন্তু কাজটা তো করতে হয় তাদেরই। আপনার ঠিকাদারে বিল উঠাইতে গেলে তাদের মাধ্যমে উঠাবে, ওই কাজটা যখন প্রজেক্ট যখন প্রণয়ন করে তখন তো তারাই করে সব কিছু, ফিজিবিলিটি তারাই তৈরি করে, এস্টিমেট তারাই তৈরি করে, তো তাদের ছাড়া তো হতে পারে না। তো এইগুলি সবগুলি প্রক্রিয়ায় আপনার সালমান এফ রহমান তো এমনি এমনি হয়ে যায় না, বা বসুন্ধরা গ্রুপ তো এমনি এমনি হয়ে যায়নি, তাদেরকে সেই সুযোগগুলি করে দেওয়া হয়েছে। তো সেই সুযোগগুলি ব্যাংক থেকে টাকাটা বাংলাদেশ ব্যাংকের ছাড়াই, কনসাল্ট ছাড়াই গিয়ে টাকাগুলি চলে গেছে। তো এইখানে যারা কাজ করান তাদের কি ভাগযোগ না দিয়ে এই টাকাগুলি নিয়ে যাচ্ছে। এবং এখনও এই 5ই আগস্টের পরে এখনও যারা কাজ করতেছে, এখন ঠিকাদার টুকটাক আমাদের সাথে তো তাদের সম্পর্ক আছে, বলে ভাই আগে তো পিসিটা পরে দিতাম বিল পাওয়ার পরে, এখন আগে দিতে হয়, না হলে ফাইল নড়ে না। তার মানে ও তো কালকে থাকবে কিনা এই নিশ্চয়তা নাই, এই আতঙ্কে ভুগতেছে, আগেই নিয়ে নেয়। তো এই জায়গাগুলিকে সংস্কার তো করতে হবে। এই সংস্কার করার জন্য এই অনিয়ম হয়েছে বলেই তো আজকে আমাদের যেই আগের প্রধানমন্ত্রী যেই স্বপ্ন আমাদের দেখিয়েছিল 2021 ভিশন, সেই কাজগুলি তো হয়েছে, কম বেশি হয়েছে, কিন্তু তার চাইতে লুটপাট বেশি হয়েছে। সেই কাজের সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করেছি। আজকে আমাদের দেশে যেই প্রোডাকশন ক্যাপাসিটি আছে প্রায় 10 বিলিয়ন প্লাস, কিন্তু আমরা মাত্র 6 বিলিয়নের মতো তৈরি করতাম বছরে। তো এখন সেইটাও 40% কমে গেছে, এইটুকু নিয়ে চলতেছি। আজকে আমাদের ব্যাংকে টাকা নাই,
এখনও সেই ক্রাইসিস কিন্তু কাটায় উঠতে পারি না। এলসি আমরা করতে পারতেছি, যতটুকু করতে পারতেছি আমাদের প্রয়োজন অনুসারে করতে পারতেছি না। আমাদের ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের ক্যাপিটাল তো 40% এমনিই কমে গেছে। তারপরে ডলারের মূল্য যখন বেড়ে গেল তখন কিছু লসও হয়েছে। তো এই লস নিয়ে, এই ক্যাপিটাল নিয়ে তো ব্যবসা চালানো কারো পক্ষেই সম্ভব না। রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে কয়েকটি খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাংকিং খাত, দ্বিতীয় হচ্ছে অবকাঠামো, তৃতীয় হচ্ছে জ্বালানি। হ্যাঁ, কিন্তু এই জ্বালানি খাতে যে লুটপাটটা হয়েছে এটাও তো ওই একেবারে ইনডেমিনিটি দিয়ে যেমন খুশি আমি তেমন করব, এই ব্যাপারে বিষয়ে কিছু বলা যাবে না। ওইদিকে অনিয়ম বেড়েছে আর দফায় দফায় দাম বাড়ানো হয়েছে। আপনি জ্বালানি তেল কিনেছেন মধ্যস্বত্বভোগীদের দিয়ে, আবার এখানে তারপরে কেনার পরেও ট্যাক্স নিচ্ছেন, সেই ট্যাক্সের দিচ্ছেন একদিকে, আরেকদিকে ভর্তুকি দেখাচ্ছেন। তো আমার কাছ থেকে ট্যাক্সটাই উঠায় দেন না, তাহলে তো এই ভর্তুকি দেওয়া লাগে না। আমরা বিদ্যুতের তৈরি করার জন্য যে গ্যাসটা নেই আমাদের 32 টাকা রেট দিতে হয় গ্যাসের, আর সরকার যেই বিদ্যুৎটা তৈরি করে ওনারা দেন 16 টাকা। তো 16 টাকা দিয়ে তাদের কেমন করে লোকসান হয়? তাহলে তাদেরটা বন্ধ করে তো আমাদেরটা দিয়ে দিলেই এই লোকসানটা বন্ধ হয়ে যায়। আমরা প্রাইভেট সেক্টরে পাওয়ার তৈরি করি। তো আর এখন যেই ক্রাইসিস, আমাদের যতটুকু অবকাঠামো উন্নয়ন হয়েছে এইটার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার জন্য তো এই ইউটিলিটি আমাদের দিতে হবে, গ্যাস বিদ্যুৎ দিতে হবে। গ্যাস বিদ্যুৎ প্রথমত আমাদের প্রতিযোগিতামূলক বাজার থেকে কম দামে এলএনজি আনতে হবে। এটা হলো আমাদের টেম্পোরারি, প্রথম আমাদের টিকায় রাখার জন্য। আর আমাদের যে রিসোর্স আছে আমাদের এখানে এগুলি নতুন করে গ্যাস প্রকল্পগুলি চালু করতে হবে, নিজেদের গ্যাস এক্সপ্লোরেশন করতে হবে। আমি এই ব্যাপারে আলোচনা আরও পরে আসব আরও একবার। যে বিষয়টি আপনি বলছিলেন যে ঠিকাদাররা এখন নানান অভিযোগ করছেন, যে আরেকটা বিষয় যে অবকাঠামো খাতের কথাও আমরা বলছিলাম, আপনিও বলছিলেন অবকাঠামো খাতে যে বিগত 15 বছরে শ্বেতপত্র প্রণয়নের রিপোর্টের অনুযায়ী আমি বলছি, বিগত 15 বছরে এই অবকাঠামো সেক্টরে সরকারের উন্নয়ন কাজে লুটপাট হয়েছে 3.25 লাখ কোটি টাকার মতো, এবং সেখানে ঘুষে দেয়া হয়েছে প্রায় 2.5 লাখ কোটি টাকার উপরে। সেই জন্যই তো আজকে দেশের এই অবস্থা, ওই কারণেই এই অবস্থা। কিন্তু সেই কারণটা হয়েছে বলে তো আপনি উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারবেন না। মাথা ব্যথা হয়েছে, মাথা তো কেটে ফেলতে পারবেন না, ব্যথা সারাতে হবে। এইগুলিকে কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলি মূল্যায়ন করে, এগুলিকে সংস্কার করে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কও চালু রাখতে হবে। চালু না রাখলে এই শিল্পের সাথে রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলি আছে, এটা শুধু আমাদের স্টিল মিল না, স্টিল মিল, রোলিং মিল, শিপ ব্রেকার, আমাদের দেশে ভাঙাড়িওয়ালারা যে স্ক্র্যাপ সংগ্রহ করে, আমাদের এই শুধু স্টিল, আমাদের রড ব্যবহার না হলে সিমেন্ট ব্যবহার হবে না, ইটা, বালু, পাথর, সিমেন্ট, যত হার্ডওয়্যার বলেন, তার কাটা, নাট বল্টু, রং ফ্যাক্টরি, থাই ফ্যাক্টরি, ক্যাবেল ফ্যাক্টরি, এগুলি সবগুলি বন্ধ হয়ে যাবে। এখানে প্রায় 2 কোটির পরিবার এটার সাথে ইনভলভ, এবং অর্থনৈতিক মহামারী দেখা দিবে। এই জন্য এই যে অনিয়মগুলি দূর করে রাতারাতি তো আপনি এই প্রশাসন চেঞ্জ করতে পারবেন না। এই প্রশাসনকে রেখে আপনি এক্সপার্ট হায়ার করে আপনি সেইভাবে এইগুলি তৈরি করে তারপরে কাজ চালু করেন। এখন ঠিকাদার সিটি কর্পোরেশনের কাজগুলি মোটামুটি চালু হচ্ছে ধীরগতিতে, কিন্তু এইগুলিকে আরও চালু না রাখলে এইটার সাথে তো অনেক বড় ইনভলভমেন্ট আছে, অনেক লোকের দিন রুটি রুজি এটার সাথে ইনভলভ। এই কাজগুলিকেও চালু রাখতে হবে। আপনাদের এই বিজয়কে ধরে রাখতে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই সংস্কারগুলি করে নির্বাচন দিতে হবে। আজকে জাতীয় ঐক্যমতের সরকার জরুরি, সরকার সেই পথে এখন হাঁটছেন, কিন্তু শুরুতেই এটা হওয়া উচিত ছিল। শুরুতেই যদি জাতীয় সরকার হতো তাহলে আজকে প্রতিপক্ষ এই সুযোগটা নিতে পারতো না। সারা পৃথিবীতে যদি আমরা ইউনাইটেড থাকি, ইন্ডিয়া কেন, সারা পৃথিবীর কেউ আমাদেরকে তলাতে পারবে না। আমার একটু মনে পড়ে যে আপনি এর আগে আরো একবার টকশোতে এসেছিলেন, তখন কিন্তু আপনি জাতীয় ঐক্যের কথা বলেছিলেন। তো আমরা তো এখন দেখছি যে সরকার সেদিকেই দৃষ্টি দিয়েছে। ঐক্যমত কিভাবে করবেন? আপনাকে অংশীদারিত্ব করতে হবে সরকারে। আপনি বিরোধী দল থেকে পরিচ্ছন্ন কিছু অভিজ্ঞ লোকজন, যারা পরীক্ষিত লোকজন, তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে আপনার সরকারের উপদেষ্টা নেন না, কিছু নিয়ে সরকারকে শক্তিশালী করেন, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন। পেশাজীবীদের মধ্যে সাংবাদিক সব খারাপ হয়ে গেছে, কিছু ভালো আছে না সিনিয়র, তাদের মধ্যে থেকে বেছে 2-1 নেন। আপনার আইনজীবীদের নেন, ব্যবসায়ীদের 1 নিছেন, আরও 2-1 নেন, ভালো পরিচ্ছন্ন লোকজন নেন যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকে। এইরকম লোকজন নিয়ে জাতীয় ঐক্যের একটা সরকার গড়ে তোলেন। এই সরকারটা
শুধু রাতারাতি নির্বাচন দিয়ে দিলে শহীদদের আত্মার অবমাননা করা হবে। তাদেরকে শ্রদ্ধা রেখে এই সংস্কারগুলি করে আজকে আমাদেরকে ইন্ডিয়া ট্রিটমেন্ট দিতে চায় না। আরে আমাদের যে হসপিটালগুলি সারা দেশব্যাপী বড় বড় জায়গা নিয়ে দখল করে বসে আছে, এইগুলিকে যদি ডেভেলপ করা হয়, ওদের এখানে চিকিৎসার জন্য আসতে হবে। আজকে সেই ব্যবস্থা আমাদের করতে, আমাদের ছেলেরা বিদেশে পড়ালেখা করতে যায়, কেন যাবে? আমাদের দেশে যে স্কুলগুলিকে আছে এইগুলিকে ঢেলে শিক্ষক সাজাতে হবে, এখানে বরাদ্দ ব্যয় বাড়াতে হবে। আমাদের কিছু প্রাইভেট স্কুল হয়েছে, বিশ্বমানের প্রাইভেট স্কুলগুলি এখানে অনেক ব্যয়বহুল, এগুলি সবাই অ্যাফোর্ড করতে পারে না। সবাই অ্যাফোর্ড করতে পারে সব স্কুলে, যাতে প্রাইমারি স্কুলগুলিতে গ্রামগঞ্জে যাতে সেই শিক্ষাটা পায়, সেই উদ্যোগটা তো সরকারকে নিতে হবে। আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারি, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, যেহেতু ইন্ডিয়া আমাদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নানান রকমের অজুহাত তৈরি করে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যদি আমরা চিত্র দেখতে পাই, বড় বড় যারা ব্যবসায়িক গোষ্ঠী আছে তারাও কিন্তু এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করে এবং ভালো ভালো তারা হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। বাংলাদেশে এই প্রবণতাটা আসলে কম কেন? এই প্রবণতাটা ছিল আপনার আগে যারা করেছে, যতগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে দেশের বিত্তবানরাই দিয়েছে। এখন কিন্তু সেইটা নাই। এখন যেটা হচ্ছে, একটা প্রাইভেট স্কুল হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে করতেছেন ওনারা। এত কষ্ট, ওটা সবাই অ্যাফোর্ড করতে পারবে না। হসপিটাল হচ্ছে, এটা অনেক ব্যয়বহুল, এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে না। তো আমার কথা হলো সরকারিগুলিকেই সেইভাবে ঢেলে সাজাতে হবে, সেখানে যেন সেই মানের আপনার শিক্ষা পায়, সেই চিকিৎসা পায়। আমাদের কিছুদিন এই পিজি হসপিটাল একটা স্পেশালাইজড হসপিটাল হয়েছে, সেটা অনেক ব্যয়বহুল, অনেক সুন্দর করে করেছে, অনেক ইকুইপমেন্ট এনেছে, কিন্তু সেখানে টেকনিশিয়ান নাই, সেটাকে আজ পর্যন্ত চালু করা হয় না। ওটা যদি চালু হয় তাহলে প্রাইভেট হসপিটালগুলির অসুবিধা হবে। তো এইগুলিকে সংস্কার করতে হবে, এগুলিকে প্রায়োরিটি দিতে হবে, দিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রাইমারি শিক্ষক থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষককেই যেইভাবে দলবাজির মধ্যে জড়ায় গেছে, সেখানে ভালো শিক্ষক তৈরি করতে হবে। ভালো শিক্ষক তৈরি করতে গেলে তাদের আকর্ষণীয় বেতন ভাতা দিতে হবে, সেখানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তাহলেই আজকে সারা পৃথিবীতে ম্যান পাওয়ার হলো সবচেয়ে বড় পাওয়ার। সেই দক্ষ ম্যান পাওয়ার তৈরি করতে গেলে কলেজ, ইউনিভার্সিটি, টেকনিক্যাল কলেজ এইগুলিকে ডেভেলপ করতে হবে। তা এগুলি যদি ডেভেলপ করা যায়, আপনার চিকিৎসা, আজকে যিনি উপদেষ্টা আছেন ওনার তো সারা পৃথিবীর একটা যোগাযোগ আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নয়ন করার জন্য ওনার জন্য খুব সহজ ব্যাপার। তা মেধা বিনিময় করবে আন্তর্জাতিক বিশ্বের সাথে, যারা আমাদের ছেলেরা যারা আছে তাদেরকে, বাইরে যারা আছে তাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলেই আমাদের শিক্ষার মান, চিকিৎসার মান, এগুলি উন্নয়ন করা খুব সহজ ব্যাপার। আপনি স্বাস্থ্য খাত নিয়ে কথা বললেন, যে কিন্তু আপনার একটা প্রশ্ন যে স্বাস্থ্য খাতে কেন বিদেশি বিনিয়োগ আসছে না, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনার অভিজ্ঞতার আলোকে আপনি একটু বলবেন। এবং ব্যবসায়ীরাও কেন স্বাস্থ্যক্ষেত্রে খুব বেশি বিনিয়োগ তেমন করছে না, বা করলেও আপনি যেটা বললেন যে ব্যয় অনেক বেশি, কেন সেখানে, যেমন অন্যান্য দেশে আমরা দেখি যে ব্যবসায়ীরা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানের চালু করেছেন, তারা স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলছেন, ফ্রি কস্টে না হলেও খুব স্বল্প মূল্যে তারা এই সেবাটা দিচ্ছেন। বাংলাদেশে এই প্রবণতাটা খুব কম কেন? এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতাটা, তারা যে টাকা পয়সা ইনকাম করেন তারা খুব কমই আছেন যে সিএসআরে ব্যয় করেন, যেখানে বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীরা আমরা দেখি যে তাদের জীবনের আয়ের একটা বড় অংশই তারা ব্যয় করে যাচ্ছেন বা দান করে যাচ্ছেন। বাংলাদেশে এই কালচারটা কেন গড়ে ওঠে না? এই প্রশ্নের উত্তরটি আমি নেব, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি অর্থনীতি নিয়ে, যে সম্প্রতি শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সেই শ্বেতপত্রের বিষয়টি, সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসছে অর্থনীতির আরও নানা বিষয়। তো আজ আমরা আলোচনা করছি যার সঙ্গে, তিনি হচ্ছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শেখ মাসাদুল আলম মাসুদ। জি জনাব মাসুদ, আমরা বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, কথা প্রসঙ্গে এসেছিল যে স্বাস্থ্য খাতের দুর্নীতি, স্বাস্থ্য খাতের উন্নতি, এসব নানা বিষয় নিয়ে। তো আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যে কেন স্বাস্থ্য খাতে বিদেশি বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারি না, বা কেন আসে না? আপনার অভিজ্ঞতা কি বলে?
আমাদের দেশে বিনিয়োগ আসার আগে আমরা যারা আছি, আমার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে প্রায় 18-20টা লাইসেন্স লাগে, সব জায়গায় অনিয়ম, কিন্তু বিদেশিরা তো এটা বুঝে না। এই তারপরেও তো অনিয়মটা এরা বিদেশি বুঝে। বিনিয়োগ আসছে, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কেন আসে না? আসতেছে আনডিউ অ্যাডভান্টেজ দিয়ে আসবে। জি। আসলে এই দেশের মানুষই পারে পরিবর্তন করতে, এবং এই দেশের ব্যবসায়ীরাই নিয়ে আসবে যদি ব্যবসায়ীর সেই পরিবেশটা থাকে। ভালো ব্যবসায়ীরা তো উপেক্ষিত হয়েছে বিগত দিনগুলিতে। ভালো ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ পায় নাই, ঋণের স্যাংশন দিয়ে টাকা নিতে পারে নাই, অথচ নামধারী লোকজন টাকা পয়সা নিয়ে চলে গেছে। আপনার বিদ্যুতের সংযোগ পাবে না, গ্যাসের সংযোগ পাবে না, আবার তাদের লোকজন সংযোগ পাবে। এই তাদের গুটি কয়েকজনের হাতে চলে গেছে ব্যবসা বাণিজ্য। দেখা গেছে সেই এরশাদের সময় প্লট বরাদ্দ পাইছে আমার জানা পরিচিত এমপি, এখন পর্যন্ত তার প্লট খালি পড়ে আছে, অথচ আমরা আমাদের মতো ব্যবসায়ী যারা ওখানে ইন্ডাস্ট্রি করছে তাদের কাছ থেকে কিনে নতুন করে ডেভেলপ করে করছে। আপনারা বললেন যে এখন ওই শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল এগুলি কেন ব্যবসায়ীরা না করলে এগুলি হয়েছে কোত্থেকে? দেখেন যত হসপিটাল আছে বা যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, এগুলি আমাদের দেশের বিত্তবানরাই জায়গা দিয়েছে, পরে সরকার টেক ওভার করেছে। তাদের উদ্দেশ্যটা অনেকখানি ব্যবসায়ী। কিন্তু এখন যারা বড় ব্যবসায়ী হয়ে গেছে তাদের উদ্দেশ্য তো ব্যবসায়ী। সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা ইনভেস্ট করবে, তারা ইনভেস্টার আসবে, ওই লোকগুলি আসবে। ফেয়ার ব্যবসায়ীরা যে আসে তাহলে এটা হবে, না হলে এই দেশে এতগুলি মাদ্রাসা চলতেছে কিভাবে? এই দেশের বিত্তবানদের টাকায় অনেক ইউনিভার্সিটি স্কুল আছে, এবং আমি জানি স্কয়ার হসপিটালের একটা সিরাজগঞ্জে একটা ক্যান্সার হসপিটাল আছে, ভালো হসপিটাল করছে। আমাদের এই ফজলু সাহেব আসগর আলী হসপিটাল করছে, উনি নিজে পরিচালনা করতে যে পরে হিমশিম খেয়ে পরে ওই ডাক্তারদের বুঝাই দিচ্ছে, এখন ওনারা চালাচ্ছে। দেখেন, আমি একটি প্রশ্ন করি, আপনার হয়তো শুনতে খারাপ লাগবে। দেখেন, পার্শ্ববর্তী দেশে টাটা মেমোরিয়াল হসপিটাল আছে, ব্যবসায়ীরা করেছেন, এবং তাদের আয়ের একটি বড় অংশ তারা সেখানে দিয়ে যাচ্ছেন। বিল গেটস তাদের আয়ের বড় অংশ তারা দান খয়রাত করে যাচ্ছেন বা ফাউন্ডেশনকে দিয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে আমরা প্রবণতা দেখি, বেশিরভাগই বড় বড় ব্যবসায়ী যারা, তারা অনেক আয় ইনকাম করছেন, কিন্তু শেষে তারা পাচার করে দিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। এই যারা পাচার করেছে এরা ভালো ব্যবসায়ী না। এই সংস্কৃতিটা এই ভালো ব্যবসায়ী না। ভালো ব্যবসায়ী যারা আছে তারা ঠিকই করে যাচ্ছে, নীরবে করতেছে, তারা অতটা ভোকাল না। ওই যে কয়েকজনের কথা তো আমি বললামই। তো ওই ভালো ব্যবসায়ীরা যখন ব্যবসা করার সুযোগ পাবে তারা সেটা করবেই, তারা এই দেশ থেকে চলে যাবে না। আমাদের দেশে গ্যাস ছিল না, আমরা কয়লা দিয়ে রোলিং মিল চালাইছি। আমরা যখন গ্যাস আসছে গ্যাস দিয়ে চালাইছি, এখন গ্যাস পাই না, আবার যে কোনোভাবেই হোক আমরা করব। কিন্তু বিদেশিরা সেটা করবে না। তারা টাটা আমাদের দেশে এক সময় আসতে চাইছে, আন্ডিও একটা অ্যাডভান্টেজ চাইছিল, তাকে গ্যাস দিতে হবে, গ্যাস না হলে তাকে ভর্তুকি দিতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। এই সব আন্ডিও অ্যাডভান্টেজ নিয়ে আসবে। আর যদি আমাদের যদি উন্নয়ন ধারাবাহিকতা থাকে, সোশ্যাল সিকিউরিটি থাকে, এই অনিয়ম বৈষম্যগুলি না থাকে, তাহলে এদের সাথে ওরা উৎসাহিত হয়ে আসবে। এখন আমার ইনভেস্টমেন্টের কোনো নিশ্চয়তা আমি পাচ্ছি না, আমার সাথে আমি আরেকজনকে কি করে নিয়ে আসবো? তারা প্রথমেই জিজ্ঞেস করবে তোমার এখানে এখন স্টেবল গভর্নমেন্ট নাই, আবার স্টেবল গভর্নমেন্ট থাকলে ওই তাদেরই আগে ভাগ দিয়ে আসতে হবে। তো এইগুলি করে তো আসবে না। তার মানে বিনিয়োগের ক্ষেত্রে আপনি নানান জটিলতার কথা বলছেন। আরেকটা বিষয় একটু বলি আপনাকে, সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখছি যে ব্যবসায়ীরা এনবিআর নিয়ে, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে তাদের অনেক অভিযোগ, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যিনি দীর্ঘ সময় এনবিআরের চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধে আপনাদের বড় অভিযোগ ছিল যে তিনি ব্যবসায়ীদের সমস্যা সমাধান করবেন কি, উল্টো তিনি দেখাই দেন না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তো সেখানে নতুন চেয়ারম্যান এসছেন, উনি ব্যবসায়ীদের, অন্তত এই অভিযোগটি আমরা পাইনি সাংবাদিক হিসেবে যে উনি দেখা করেন না, কিংবা আমরা জানি যে উনি কিছুটা সংস্কারেরও হয়তো উদ্যোগ নিয়েছে। তাতে আসলে আপনারা কতখানি সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরটা আমি নেব, তার আগে আরেকটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক, ফিরছে একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমরা যে প্রশ্নটি করেছিলাম আপনার কাছে, যে এনবিআর এর সংস্কারের বিষয়টি নিয়ে আপনি আসলে এনবিআর এর শুধুমাত্র একজন চেয়ারম্যান বসানো হয়েছে। উনি প্রথম দিকে বেশ অনেক সাক্ষাৎকার দিচ্ছেন, কিন্তু আমরা কিছুদিন আগে সাক্ষাৎকারের জন্য চেষ্টা করলাম, উনি এখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, বলছে শুধু চিঠি দিয়ে দেন আমরা কাজ করি। এতে আমরা হতাশ হয়েছি। আসলে উনি যতই ভালো হোক, ওনার টোটাল টিমটা তো সেই আগের টিম, সেই গুণে ধরা টিম। কিছু ভালো লোকজন এখানে আছে, তবে অধিকাংশই খারাপ, এই অনিয়মের সাথে জড়িত। আপনি ওই যে টাকা পাচারকারীদের মধ্যে তাদের সংখ্যাও কম পাবেন না।
তো এইখানে এইটাকে ঢেলে সাজাতে গেলে আপনাকে তাকে সময়ও দিতে হবে, আর কিছু এক্সপার্ট বাইরের থেকে ওনার সাথে আরও দিতে হবে। তার কারণ আপনি এইখানে পুরো টিমটার মধ্যে তো সব পরিচ্ছন্ন লোকজন নাই। কিছুই কি পরিবর্তন পাচ্ছেন না? কিছু পরিবর্তন পাচ্ছে, যেমন আমরা ট্যাক্স পলিসির সাথে দেখা করলাম, উনি বেশ ভালো আলোচনা করলেন, কিন্তু এইটাকে ওনার সহযোগী হিসাবে উনি তো ওখান থেকে হয়তো এখান থেকে ওখানে নিচ্ছে, এখান থেকে এখানে আনছে, এই লোকগুলির মধ্যেই তো ওনার চলাফেরা করতে হচ্ছে। এখন কি চেয়ারম্যান কি আপনাদের সাক্ষাৎ দেন? না, আমি এখনো পাই নাই, চেষ্টা করতেছি। বিসিসিআই থেকেও আমাদের একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটর সাহেব চিঠি পাঠাইছেন, আমাদের অফিস সেক্রেটারি সাহেব, এডি সাহেব উনি চেষ্টা করতেছেন, কিন্তু আমরা মাসখানেকের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। তো এতে আমরা হতাশ হচ্ছি। আশা করি হয়তো উনি শীঘ্রই দিবেন, দিলে আমাদের যে সমস্যাগুলি আছে, আমাদের কাছে যেইটুকু স্টেট হোল্ডার হিসাবে সমস্যাগুলি তুলে ধরলে উনি উপকৃত হবেন। উনি তো সংস্কার করতে চান, এই জন্যই সরকার ওনাকে বসাইছেন। তা আশা করি ওনার দেখা করা উচিত সবার সাথেই। আপনি একটি কথা বলছিলেন যে অর্থ পাচার হচ্ছে, তার মধ্যে আসলে অনেক সরকারি কর্মকর্তারাও আছেন। জি, এই যে আমরা যে অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র নিয়ে যে আমরা কথা বলছি, সেখানে কিন্তু তারা বলেছেন যে একটা সময় ছিল যে বাংলাদেশের দুর্নীতির শীর্ষে ছিলেন রাজনীতিবিদরা, কিন্তু এখন কিন্তু রাজনীতিবিদদের পেছনে ঠেলে সেখানে দুর্নীতির শীর্ষে উঠে এসেছেন আমলারা। অবশ্যই এটাকে ঢেলে সাজানোর জন্য, এই জন্যই যেন নির্বাচন চাচ্ছে সকলেই, আসলে নির্বাচন দরকার। এই যেন তেনভাবে এই লোকগুলিকে দিয়েই যদি নির্বাচন করা হয়, তাহলে এখান থেকে আর আমরা বেরোতে পারবো না। এই সরকারকে আমরা আশা করব সরকার একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে, সেখানে রাজনীতিবিদ দলগুলিরও পার্টিসিপেশন থাকবে, পরীক্ষিত পরিচ্ছন্ন অভিজ্ঞ লোকগুলিকে সাথে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার করে তাদেরকে সাথে নিয়ে সংস্কার করতে গেলে চূড়ান্ত পর্যায়ে তাদের তো লাগবেই। তো তাদেরকে সাথে নিয়ে, কিছু ওনার সাথে অ্যাডভাইজার আছে, তাদের সাথে আরও কিছু অ্যাডভাইজার নিয়ে এই সংস্কারগুলি করে তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কারগুলি বাস্তবায়নের জন্য নির্বাচন করে এটা করতে হবে। আর এই সময়ের জন্য যথেষ্ট সময় লাগবে, সেই সময়গুলি তখন তারা অংশীদার, তারা বুঝবে যে এটা বাস্তব সময় যেটুকু লাগে সেইটুকু দিতে হবে। এর অন্তর্বর্তীকালীনের মধ্যে তাই বলে দেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড তো বন্ধ রাখা যাবে না। সেইগুলিকেও যাতে অন্যায় অনিয়ম না হয় সেগুলি মাথায় রেখে সেই কাজগুলিকেও চালু করতে হবে, না হলে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি এই রিলেটেড ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে, অবকাঠামো উন্নয়নের সাথে জড়িত যতগুলি 2 কোটি পরিবার আছে, এরা আবার অসহায় হয়ে যাবে। তাই আমরা আশা করব দ্রুত সরকার, আশা করি আমরা যতটুকু অনুভব করছি সেই ঐক্যমতের দিকেই হাঁটছেন। তো এটা দ্রুত তার সাথে করলে প্রতিপক্ষ হতাশ হবে, তারা আর ডিস্টার্ব করতে পারবে না। আমরাও সেটি আশা করি যে সরকার হয়তো আপনাদের এই কথাগুলো বিবেচনায় নেবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।